ধরা যাক এনডিএ ক্ষমতায় চলে আসলো, আমাদের জন্য কোনো সুখবর আছে? আমি দেখেছি আমার এখানে যারা মন্তব্য করছেন তারা একটা কথা বলছেন, এই পরিবর্তনে আমাদের কোনো লাভ নেই। আসলে আমাদের তো একটা খুব বাজে এক্সপেরিয়েন্স আছে। বাংলাদেশের গণতন্ত্রকে প্রথম যখন ডোবানোর পরিকল্পনা হয় প্রধানভাবে সিরিয়াসলি, সেটা হচ্ছে 2014 সাল। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচনটা হচ্ছিল, নির্বাচনটাও আমেরিকা চাইছিল না, আমাদের মনে থাকার কথা। মার্কিন রাষ্ট্রদূত রিপিটেডলি চেষ্টা করেছেন এই নির্বাচনটা না হোক, ভারতে গেছেন। এবং 14 সালে ভারতকে বাদ দিয়ে আমেরিকা তার পলিসিগতভাবে তেমন কিছু করছিল না, কারণ 9/11-র পর ভারতের তালুকদারিতে দেয়া ছিল এই জায়গাগুলো। কিন্তু তখন ভারত কঠোরভাবে সরকারের পক্ষে অবস্থান নেয় এবং সেই দামি সরকার আওয়ামী লীগকে তখন ক্ষমতায় রাখতে সাহায্য করে। সুজাতা সিং এসছেন, এরশাদকে চাপ দিয়েছেন যাতে নির্বাচনে, যেগুলো সব মনে আছে আমাদের। তখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। সুতরাং আমাদের এই ভীতিটার জায়গা আছেই, কংগ্রেস যদি আবারও ক্ষমতায় আসে, যদি আবার কংগ্রেস আসবে না, আসলে ইন্ডিয়া জোট আসবে, সেটা পরে আসছি, কিন্তু মূল ফ্যাক্টর তো ওখানে কংগ্রেস, তো আসলে তো একই রেজাল্ট হবে। আমি এই জায়গায় প্রাথমিকভাবে বলি, সেটা হচ্ছে কংগ্রেসের সাথে ভারতের কংগ্রেসের সাথে আমাদের আওয়ামী লীগের একটা দীর্ঘকালীন সম্পর্ক আছে বলে যে আলাপটা আছে, এই আলাপটার মধ্যে একটু কিন্তু আছে। ভারতের সাধারণ নির্বাচনের 5ম পর্যায় শেষ হয়েছে, তাত্ত্বিকভাবে আর 2টো পর্যায় বাকি আছে এবং এই নির্বাচন 1 জুন শেষ হতে যাচ্ছে। 4 জুন আমরা খবর পাবো এবং বাংলাদেশের মানুষ আমরা খুব মনোযোগ দিয়ে ভারতের নির্বাচনটা দেখছি। একটা কারণ হচ্ছে এরকম যে দেশের মানুষ ভোট তার দেশে হয় না, সেই দেশের মানুষ আরেক দেশের ভোট দেখে এক ধরনের দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছে, এটা একটা দিক। তার চাইতে জরুরি কথা, আমাদের মধ্যে এই আলোচনাটা আছে, এই নির্বাচনের ফলাফলের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ কি কোনোভাবে নির্ভরশীল? আমাকে অনেকে মন্তব্যে প্রশ্ন করছেন। আমি আমার এই নির্বাচনটাকে কাভার করছি আমার জাহিদ স্টেক অন জিওপলিটিক্স চ্যানেলে, এবং এখানেও আমার এই চ্যানেলেও আমি একই ভিডিও অনেক সময় দিয়েছি, কারণ এখানেও যারা আছেন তারা এই নির্বাচন নিয়ে আগ্রহ বোধ করেন। অনেকে আমার কাছে এই প্রশ্নটা জানতে চেয়েছেন, যদি চেঞ্জ হয় তাহলেও কি হবে, কোনো লাভ আছে কিনা। আমি সেই কথাটাই একটু আলোচনা করতে চাই আজকের ভিডিওতে। প্রথম প্রশ্ন হচ্ছে, চেঞ্জ কি হবে? শুরুতে বলে রাখি, আমাকে যদি বাজি ধরতে বলা হয় টাকা দিয়ে, আমি এখনও আসলে এনডিএ জোটের পক্ষে বাজি ধরবো। বিজেপি নেতৃত্বাধীন যে জোট, সেটা 272 যে মেজরিটির প্রয়োজন, সেটা জোটগতভাবে তারা পার হবে বলে আমি মনে করি, এবং মার্জিনটা খুব বেশি হবে না। অনেক বেশি ভালো হলেও এটা 300 ক্রস করবে বলে আমার মনে হয় না। অথচ গতবার বিজেপি একাই 303 সিট পেয়েছিল, আর 353 পেয়েছিল জোটগতভাবে, অর্থাৎ এনডিএর হয়ে। আর এবার তো তারা আওয়াজ দিচ্ছিল বিজেপি একা 370 পাবে এবং জোটগতভাবে 400 পার হবে। কিছুই হবে না এগুলো। আমি এটা অন্তত লাস্ট মুহূর্তে এসে 2টা পর্যায়ের পর থেকে যা শুরু হয়েছে তাতে ইটস ভেরি ভেরি ক্লিয়ার। প্রথম পর্যায়ের পর থেকে আমরা ধারণা করতে পারছি। ছোট্ট একটু রিক্যাপিচুলেশন, আমরা জানি জনাব নরেন্দ্র মোদী অত্যন্ত মুসলিম বিদ্বেষী মন্তব্য করা শুরু করেছেন, বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন, রাম মন্দিরে গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন, মানে আর কোনো কার্ড যখন কাজ করছে না তাদের আদি অকৃত্রিম ডিভাইসিভ কার্ড মুসলিম বিদ্বেষ সেটা ছড়িয়ে দিয়ে জেতার চেষ্টা করছেন। বাট থিংস উইল বি টাফ। 14 সালে কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ, বিশেষ করে আন্না হাজারে যখন দুর্নীতি বিরোধী একটা মুভমেন্ট শুরু করলেন, সেটার অভিযোগ। তারা তখন ফ্রেশ, তারা অনেক কিছু করবে, নির্বাচিত হয়েছে। 19 সালের নির্বাচনের আগে বালাকোট এবং পুলওয়ামা যে সন্ত্রাসী হামলা পরে পাকিস্তানের ভেতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছি, বিরাট জাতীয়তাবাদ উস্কে দিয়ে পেরেছেন। এবার কোনোটাই কাজ করছে না। দিনের শেষে হিন্দুত্ববাদ, মুসলিম এবং সংখ্যালঘু বিদ্বেষ ছড়িয়ে দিয়ে চেষ্টা করছেন। খুব বেশি সুবিধা হচ্ছে না। মানুষ এখন বিভিন্ন জায়গায়, এবং বিরোধীরা ইন্ডিয়া জোট রাইটলি মানুষের দৈনন্দিন জীবনের সংকট সেগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং অনেক ক্ষেত্রে সফল। মানুষের চাকরি নেই, দাম অনেক বেশি, মানুষের জীবনের বেসিক নিডসগুলো ঠিকঠাক মতো ফুলফিলড হচ্ছে না, এই আলাপগুলোকেই তারা প্রধান করে তুলতে পারছেন। সুতরাং হিন্দুত্ববাদ দিয়ে খুব সহজ হবে না, এবং ওই যে বললাম জিতে যেতে পারেন, কিন্তু আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই তারা হেলে গেল, তাহলে কি আমাদের কোনো লাভ আছে? বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কোনো লাভ হবে? ধরে নিলাম ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলো, তাতে কি হতে পারে, কি হবে? একটা জিনিস একটু যোগ করে রাখি, ভারতে এই যে হাইপ যে সবসময় কাজ করে তাও না। মানে 2004 সালে বিজেপি সরকার তখন ক্ষমতায় ছিল, তারা হেরে যাবে এটা মনেই হয় নাই, বাট ইট হ্যাপেন্ড। আর এখন তো মিডিয়া সবগুলো মোদি কিনে নিয়েছে, কম বেশি কোনো না কোনো ফর্মে ইনফ্লুয়েন্স করছেন। একটা সরকার গণতান্ত্রিকভাবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পর সে যদি অথরিটারিয়ান হয়ে উঠতে চায়, সে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কোনো না কোনোভাবে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, কোনো না কোনো ফর্মে। সো মিডিয়ার হাইপ প্রচুর তুলে 370-400 আওয়াজ দিয়ে
চেষ্টা করেছিল ছড়িয়ে দিতে, কিন্তু হাওয়া ঘুরে গেছে। দুজন মানুষ আমি আপনাদেরকে ফলো করতে বলবো, আমার ভিডিওগুলোতে এই দুজনের কথা আমি বলেছি। একজন হচ্ছে পারাকালা প্রভাকর, উনি একজন অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। উনি দীর্ঘদিন থেকে কিন্তু পলিটিক্যাল অ্যানালিসিস করেছেন। উনি কথা বলছেন যোগেন্দ্র যাদব এক সময়কার রাজনৈতিক আম আদমি পার্টির সাথেই ছিলেন, এখনও উনি রাজনীতির সাথে জড়িত আছেন, কিন্তু উনি আসলে সেফোলজিস্ট হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। ভোট কেমন হবে তার গতি প্রকৃতি এবং সেটার প্রেডিকশন তারা খুব কনফিডেন্টলি বলছেন তারা যে এনডিএ মানে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যাই হোক, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই বিজেপি হেরে গেছে, সুতরাং বিরাট হাইপের পরও বিজেপি হেরে যাওয়ার সম্ভাবনা আছে, যদি না ইভিএমে নিশ্চিতভাবে কোনো ভালো কারসাজি করে রাখা হয়। এই অভিযোগ ভারতে এখন চলছে। ধরা যাক এনডিএ ক্ষমতায় চলে আসলো, আমাদের জন্য কোনো সুখবর আছে? আমি দেখেছি আমার এখানে যারা মন্তব্য করছেন তারা একটা কথা বলছেন, এই পরিবর্তনে আমাদের কোনো লাভ নেই। আসলে আমাদের তো একটা খুব বাজে এক্সপেরিয়েন্স আছে। বাংলাদেশের গণতন্ত্রকে প্রথম যখন ডোবানোর পরিকল্পনা হয় প্রধানভাবে সিরিয়াসলি, সেটা হচ্ছে 2014 সাল। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচনটা হচ্ছিল, নির্বাচনটাও আমেরিকা চাইছিল না, আমাদের মনে থাকার কথা। মার্কিন রাষ্ট্রদূত রিপিটেডলি চেষ্টা করেছেন এই নির্বাচনটা না হোক, ভারতে গেছেন। এবং 14 সালে ভারতকে বাদ দিয়ে আমেরিকা তার পলিসিগতভাবে তেমন কিছু করছিল না, কারণ 9/11-র পর ভারতের তালুকদারিতে দেয়া ছিল এই জায়গাগুলো। কিন্তু তখন ভারত কঠোরভাবে সরকারের পক্ষে অবস্থান নেয় এবং সেই দামি সরকার আওয়ামী লীগকে তখন ক্ষমতায় রাখতে সাহায্য করে। সুজাতা সিং এসছেন, এরশাদকে চাপ দিয়েছেন যাতে নির্বাচনে, যেগুলো সব মনে আছে আমাদের। তখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, সুতরাং আমাদের এই ভীতিটার জায়গা আছেই। কংগ্রেস যদি আবারও ক্ষমতায় আসে, যদি আবার কংগ্রেস আসবে না, আসলে ইন্ডিয়া জোট আসবে, সেটা পরে আসছি, কিন্তু মূল ফ্যাক্টর তো ওখানে কংগ্রেস, তো আসলে তো একই রেজাল্ট হবে। আমি এই জায়গায় প্রাথমিকভাবে বলি, সেটা হচ্ছে কংগ্রেসের সাথে ভারতের কংগ্রেসের সাথে আমাদের আওয়ামী লীগের একটা দীর্ঘকালীন সম্পর্ক আছে বলে যে আলাপটা আছে, এই আলাপটার মধ্যে একটু কিন্তু আছে। আসলে কংগ্রেসের সাথে যত বেশি সম্পর্ক এই সরকারের, বা বিশেষ করে আমরা যদি বলি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল, তার চেয়ে বেশি মূলত একটা ব্যক্তিকে দিয়ে এই কাজগুলো হচ্ছিল। তিনি হচ্ছেন প্রণব মুখার্জি। 14 সালের ওই সময়, আমি যদি ভুল না করে থাকি, উনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। পরবর্তীতে ইনফ্যাক্ট উনি সালমান খুরশিদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু ছিলেন প্রণব খুবই পাওয়ারফুল মানুষ ছিলেন। পরে উনি প্রেসিডেন্ট হন এবং তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। বাবার মৃত্যু এবং পরিবারের মৃত্যুর পর উনি যখন ভারতে ছিলেন তখন এই সম্পর্কটা তৈরি হয়। একেবারেই ওনাকে কাকাবাবু ডাকেন সম্ভবত, এরকম কথা আমরা জানি। এবং অবিশ্বাস্য ঘটনারও সাক্ষী আমরা হয়েছিলাম। প্রধানমন্ত্রী 17 সালে সম্ভবত বা 17 সালে যখন ভারতে গিয়েছিলেন, তাকে রাষ্ট্রপতি ভবনে রাখা হয়েছিল এবং তখন প্রণব প্রেসিডেন্ট, উনি কিচেনে গিয়ে প্রেসিডেন্টকে ইলিশ মাছ রান্না করে গিয়ে খাইয়েছিলেন। মানে এগুলো আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে না, কিন্তু শি ডিড দ্যাট। তার মানে তাদের সম্পর্ক কতটা ব্যক্তিগত সেটা আমরা বুঝতে পারি। সুতরাং প্রণব মুখার্জি এখন নেই, উনি মারা গেছেন। এবং প্রণব মুখার্জির ক্ষেত্রে যেটা দাঁড়ালো, খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, দীর্ঘ সময় থেকে তিনি কংগ্রেসে ছিলেন। সুতরাং কংগ্রেসের সাথে আওয়ামী লীগের এবং স্পেসিফিকলি শেখ হাসিনার যে যোগাযোগ এবং সখ্যতা, সেটার মূল মানুষটা এখন আর এক্সিস্ট করেন না। সুতরাং কংগ্রেস হুবহু আগের কংগ্রেস রয়ে গেছে, সেটা বলা যাবে না। 2, এবার যে কংগ্রেস ক্ষমতায় আসবে কংগ্রেসের নেতৃত্বে, সেই কংগ্রেস অনেক দুর্বল কংগ্রেস। গতবার মাত্র 55 সিট পাওয়া কংগ্রেস এবার কতইবার সিট পেতে পারে, দ্বিগুণ। যদি ক্ষমতায় আসে, বলা হয় যে 100-150 সিট পেলেই সরকার গঠন হয়ে যাবে বা 125 ক্রস করবে। 3 গুণও যদি করেন 150, তার মধ্যেও তার সাথে কোয়ালিশনে 100-র বেশি, মানে অর্ধেক সিট পেলে প্রায় অর্ধেক হবে কোয়ালিশনে অন্য সব দল। মানে কংগ্রেসকে আমরা বাড়িয়েও যদি ধরি, তারপরে কোয়ালিশনে অর্ধেক আসবে অন্য দল থেকে। সুতরাং কংগ্রেস এবার অনেক বেশি সবল সরকার হবে, কংগ্রেসের অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকবে। নট নেসেসারিলি সেখানে আরও বিভিন্ন মানুষ, আম আদমির কেজরিওয়ালের মতো মানুষ, বিভিন্ন, মমতা ব্যানার্জি থাকবেন কি থাকবে না করছেন, কিন্তু থাকবেন, বা নতুন নতুন মানুষ জোটে আসবেন। সব যদি যোগ করে দেখি আমরা, খুব সবল সরকার হবে। শুধু কংগ্রেসই একমাত্র এখানে পলিসি ডিসাইড করবে না। সুতরাং কংগ্রেস যদি চায়ও বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে যেন তেন করে ক্ষমতায় রাখবে, এত সহজ না। তার একটা প্রমাণ আমরা হয়তো এর মধ্যে দেখেছি। জনাব অরবিন্দ কেজরিওয়াল তার নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে বিরোধীদেরকে জেলে পুরে জিতেছেন এবং যেটাকে মোদি ফলো করছেন বলছেন, উনি তুলনা করেছেন পাকিস্তান এবং রাশিয়ার সাথে। সুতরাং বিরোধী কণ্ঠস্বরগুলো আছে, সুতরাং এটা এত সহজ হবে না। নম্বর 3, এটা একটু খারাপ ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সাথে যে শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত আছে, আমি সেটা মনে করি না। এর সাথে আমলাতান্ত্রিক বা ডিপ স্টেট আমরা বলি, ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের যে আমলাতন্ত্র আছে, সিভিল বিউরোক্রেসি, তারা এই পুরো
নেক্সাসের সাথে জড়িত এবং প্রত্যেকে বেনিফিটেড হয় বলে, ফিনান্সিয়ালি বেনিফিটেড হয় বলে আমি বিশ্বাস করি।